সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিপি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো পার্কিনসন ডিজিজে ফিজিওথেরাপি চিকিৎসা কি এবং এটি কেন করা হয় এই বিষয়ে। এর চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, একদম অনুষ্ঠানের শুরুতেই জানতে চাইবো পার্কিনসন ডিজিজ আসলে কি, এটা আমাদের দৈনন্দিন চলাফেরা এবং কার্যক্ষমতার উপর কিভাবে প্রভাব ফেলে? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে পার্কিনসন ডিজিজ হলো আমাদের ব্রেনে অনেকগুলো কেমিক্যাল সিক্রেশন হয়, তার মধ্যে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের ব্রেনে সিক্রেশন হয়, যেটা আমাদের হাত পায়ের মুভমেন্টগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই কেমিক্যাল সিক্রেশনটা যখন কমে যায় তখন এই পার্কিনসন ডিজিজ হয়। এটাকে আমরা মেডিকেল ভাষায় মুভমেন্ট ডিসঅর্ডার বলি। এটা নিউরোলজিক্যাল ডিজিজ। এটাতে যে সমস্যাটা তৈরি হয় দৈনন্দিন জীবনে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, যে রোগী গ্রাজুয়ালি আস্তে আস্তে তার হাত কাঁপতে থাকে, মাথা কাঁপতে থাকে। হাঁটার ক্ষেত্রে যে নর্মাল গেটে আমরা হাঁটি, যেভাবে হাঁটি, এই আক্রান্ত রোগী সে শর্ট শাপলিং গেট বলি আমরা, ছোট ছোট পা করে হাঁটে, একটু সামনের দিকে ঝুঁকে যায়, আমরা বলি কাইফোটিক পোস্টারে চলে যায়। সে স্বাভাবিক কাজকর্ম গ্রাজুয়ালি আস্তে আস্তে করতে পারে না, কোনো কিছু ধরলে হাত কাঁপতে থাকে, সেই বস্তুটা পড়ে যায়। এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। স্যার, যেহেতু এর একটা খারাপ প্রভাব আছেই, তাহলে সবার তো আসলে জানা উচিত যে এটার লক্ষণগুলো আসলে কি কি। যদি এটার লক্ষণ সম্পর্কে বলতেন, বা কোন উপসর্গগুলো দেখা দিলে একজন মানুষকে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। জি, নিশ্চয়। আসলে এই উপসর্গের মাধ্যমে তো আমরা রোগটাকে নির্ণয় করব বা চিকিৎসকের শরণাপন্ন হব। সো এটা জানা খুব জরুরি। আমরা সাধারণত দেখি প্রথম দিকে রোগীর হাত কাঁপতে থাকে, কোনো কিছু ধরলে কাঁপতে থাকে, লিখতে পারে না, সাইন করতে গেলে অসুবিধা হয়, সাথে সাথে অনেক সময় মাথাও কাঁপতে থাকে। তো এছাড়া দেখা যায় যে যখন এই আক্রান্ত ব্যক্তি হাঁটতে গেলে সে আগে যত দ্রুত হাঁটতে পারতো সে অত দ্রুত আর হাঁটতে পারে না, সে গ্রাজুয়ালি ছোট ছোট স্টেপ দিয়ে হাঁটে। আবার দেখা যায় যে আগে স্ট্রেট হয়ে দাঁড়াতে পারতো, এখন সে একটু সামনের দিকে ঝুঁকে, কাইফোটিক পোস্টার বলি আমরা, একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়ায়। এ ধরনের উপসর্গগুলো দেখা যায়। এছাড়া দেখা যায় যে এটা সাধারণত ইল্ডারলি বা সিনিয়র সিটিজেনদেরকে দেখা যায় হয় এই রোগটা। সো তাদের আরও বেশ কিছু কোমরবিডিটিস থাকে, অনেক সময় ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, বা অনেক সময় মাইল্ড স্ট্রোক বা সেরেব্রোভাস্কুলার ডিজিজ থাকে। তখন অনেকে এটা মনে করে যে ওই স্ট্রোকের সাথে রিলেটেড হয়, মনে করে যে ওনার তো স্ট্রোক হয়েছিল, স্ট্রোকের পরে যে হাত পায়ে উইকনেস আছে সেটার কারণে বোধহয় এই জিনিসটা হচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা দেখা যায় যে এক সাইড না, এটা দুই হাতেই হতে পারে এবং দুই পায়েই সমস্যা হয়, সারা শরীরেরই একটা সমস্যা তৈরি করে। তো এই জন্য এই ধরনের সমস্যা দেখা গেলে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্যার, আরেকটু জানতে চাই, ঔষধের পাশাপাশি পার্কিনসন ডিজিজে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা কেন এত গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির গুরুত্বটা এই কারণে বেশি যে এখানে শুধু ওষুধের মাধ্যমে এই রোগটাকে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন ওষুধের মাধ্যমে তার প্রোগ্রেশনটা কিছুটা কমে, কিন্তু তার যে মুভমেন্ট ডিসঅর্ডার আমরা বলি, তার চলাফেরায় কষ্ট, তার হাত পায়ের শক্তি কমে যাওয়া, তার যে নর্মাল অ্যাক্টিভিটিজে অসুবিধা হচ্ছে, এইগুলাকে যদি স্বাভাবিক রাখতে হয় বা সুস্থ থাকতে হয় তাহলে ফিজিওথেরাপির বিকল্প নেই। এক্ষেত্রে আমরা ওষুধ এবং ফিজিওথেরাপিকে আমরা বলি মুদ্রার এপিটোপিট। তার তো ওষুধ লাগবেই, তার ডোপামিন সিক্রেশন যেহেতু কমে যাচ্ছে সেটাকে বাড়াতে হবে। ব্রেনের যে সেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যেন ক্ষতিগ্রস্ততা কম হয়, সেগুলো কিছু ওষুধের যেমন প্রয়োজন। পাশাপাশি তার হাত পায়ের শক্তি ঠিক রাখা, তার হাঁটার যে প্যাটার্ন সেটাকে ঠিক রাখা, স্বাভাবিক কার্যক্রম যেন সে করতে পারে, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কি করি, ফিজিওথেরাপির মাধ্যমে তার যে অ্যাফেক্টেড হাত পায়ের শক্তিগুলো স্বাভাবিক যেন থাকে সেজন্য আমরা কিছু স্ট্রেংথেনিং প্রোগ্রাম করাই, সাথে সাথে তার গেইট ট্রেনিং করাই। এই ধরনের রোগীরা মনে হয় যে পড়ে যাবে হাঁটতে গেলে, তাদের ব্যালেন্সিং এক্সারসাইজ করাই এবং সামনের দিকে একটু ঝুঁকে যায়, এই জন্য কিছু পোস্টারাল কারেকশন করাই। এগুলো যদি সমন্বিতভাবে করা যায় দেখা যায় যে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। অন্যথায় শুধু ওষুধ নির্ভর চিকিৎসা যদি হয় সেক্ষেত্রে ওষুধের মাধ্যমে হয়তো ডিজিজটাকে প্রোগ্রেশনটাকে কিছুটা কমানো যায়, বাট তার অন্যান্য যে ডিফিকাল্টিস তৈরি হয় সে আস্তে আস্তে আরও ডিজেবল হয়ে যায়, নিজে চলাফেরার অক্ষমতা তৈরি করে।
স্যার, বিভিন্ন রোগের তো বিভিন্ন স্টেজ হয়। তো পার্কিনসনের ক্ষেত্রে ফিজিওথেরাপির লক্ষ্য ও কৌশল বা চিকিৎসা পদ্ধতি এটা আসলে ভিন্ন হয় কিনা, আর যদি ভিন্ন হয় তাহলে সেটা কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ হলো রোগ ভেদে যেমন আমরা বলি অনেক ধরনের সিভিয়ারিটি থাকে। কারো হয়তো একটু মাইল্ড সমস্যা, কারো হয়তো মডারেট সমস্যা, কারো হয়তো খুব সিভিয়ার। এরকম সমস্যা ভেদে আমরা তার প্ল্যানটাকে, ট্রিটমেন্ট প্ল্যানটাকে এরকম ভাগ করে নিই যে কার জন্য কোনটা প্রযোজ্য। এছাড়া দেখা যায় যে তার সাথে আরও কিছু ডিজিজ রিলেটেড থাকে অনেকের। যেমন একজন হয়তো ডায়াবেটিস আছে। এখন এই পার্কিনসন আক্রান্ত ব্যক্তি যদি হাঁটতে না পারে, তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে সে অন্যান্য জিনিসগুলো আবার বাড়িয়ে দিবে। তার হয়তো প্রেশারের ব্লাড প্রেশার থাকতে পারে, সেটা বেড়ে যেতে পারে। তার হয়তো কিডনাইন বা কিডনি ফাংশনের প্রবলেম হবে। এইজন্য একটার সাথে আরেকটা রিলেভেন্ট। আর আমরা ফিজিওথেরাপিতে যেটা এই ধরনের রোগীদের করি, এটা কিছু শর্ট টার্ম গোল থাকে আমাদের, যে তাকে আমরা প্রথম দিকে কী জিনিসগুলো কারেকশন করব, কোথায় কোথায় কাজ করা দরকার। এরপরে একটা লং টার্ম গোল নিয়ে আমরা কাজ করি, যেন সে প্রগনোসিস নিয়ে আমরা চিন্তা করি, সে যেন দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সমাজের যে মূল স্রোতের ধারায় যেন সে থাকে। দেখা যায় যে এই ধরনের পার্কিনসনে আক্রান্ত রোগীরা সে মনে করে যে আমি তো ডিসেবল, আমি আর বাইরে যাব না, কোনো ফাংশন অ্যাটেন্ড করতে চায় না, পারিবারিক বিভিন্ন প্রোগ্রামগুলোতে সে যেতে চায় না। তো তাদেরকে এই স্রোতের ধারায় রাখতে হলে তাকে একদিকে যেমন তার ওষুধ, একদিকে ফিজিওথেরাপি, পাশাপাশি তাকে অনেক সময় কাউন্সেলিং এবং কেয়ার গিভিংয়ের খুব প্রয়োজন পড়ে। দেখা যায় যে এই সিনিয়র সিটিজেনগুলো নিজে মুভ করতে পারে না, তাকে তার স্বাভাবিক কাজকর্মগুলোতে একটু সাহায্য সহযোগিতা করা, এগুলো প্রয়োজন পড়ে। স্যার, আমরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানছিলাম। স্যার, ব্রেডিকেনেশিয়া, রিজিডিটি ও ট্রেমর কমাতে ফিজিওথেরাপি আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই ক্ষেত্রে যে কাজগুলো করি, তার যে ট্রিমর, হাত কাঁপতেছে, এই যে মাংসপেশি লিগামেন্টগুলা, যেগুলো আমাদের মাংসপেশিগুলোই হার্ড করে ধরে রাখে, আমাদের শক্ত করে, যখনই মাসেল উইকনেস হয় তখনই মূলত কিন্তু এই মানে ট্রিমরগুলো হয়। আমরা এইগুলাকে, তার মাসেল পাওয়ারগুলোকে প্রথমে অ্যাসেসমেন্ট করি। মাসেল পাওয়ার একটা গ্রেড আছে, আমরা 0 থেকে 5 পর্যন্ত একটা গ্রেডিং স্কেল আছে। তার যখন 0 থাকে তখন তার ফ্লিকার কন্ট্রাকশন, সে একেবারেই মুভমেন্ট করতে পারে না। যখন গ্রেড 1, 2, 3 এভাবে 3 যখন তার মাসেল পাওয়ার থাকে, সে গ্র্যাভিটির এগেনস্টে হাতটা উঠাইতে পারে। এইভাবে আমরা গ্র্যাভিশনাল ফোর্স সাথে এক্সট্রা যদি ফোর্স প্রয়োগ করি, সেটার এগেনস্টে যদি উঠাইতে পারি, তখন আমরা গ্রেড 4, গ্রেড 5 এভাবে ধরে নিই। তো এই গ্রেডিংগুলা আমরা ওই রোগীর ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, যে তার মাসেল পাওয়ার কতটুকু আছে। সেটাকে আমরা বাড়ানোর জন্য আমাদের ইলেকট্রিক্যাল কিছু স্টিমুলেশন আমরা ইউজ করি, ইলেকট্রোথেরাপি বলা হয়। সেটার পাশাপাশি তার কিছু স্ট্রেংথেনিং প্রোগ্রাম বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা করাই, প্রত্যেকটা মাংসপেশি যেন শক্তি বাড়ে। তো এই জিনিসগুলো একটু সময় সাপেক্ষ, বাট রেগুলার করলে এই রোগীগুলো ভালো থাকে। এবং এটা মেনটেনেন্স করতে হয়, যেমন এটা লাইফ লং ডিজিজ। মনে করেন একজনের যদি ডায়াবেটিস হয় বা উচ্চ রক্তচাপ হয়, এটা কিন্তু একবারে একবারে নির্মূল হবে না, নিয়ন্ত্রণে রাখা যায়। ঠিক তেমনই পার্কিনসন এক ধরনের ডিজিজ, যেটা লাইফ লং ডিজিজ। সো এটাকে মেনটেনেন্স করে রোগীকে যতটা ভালো রাখা যায়, কর্মক্ষম রাখা যায়, সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপিতে খুবই ভাইটাল একটা রোল প্লে করে। স্যার, ফিজিওথেরাপি এক্সারসাইজ তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই হাঁটা বা ব্যালেন্স বা পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে কোন ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো বেশি কার্যকর? ধন্যবাদ। আসলে পড়ে যাওয়া প্রতিরোধ করাটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের রোগীদের ক্ষেত্রে। পড়ে গেলে সে হয়তো তার মাথায় আঘাত পেতে পারে, তার ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে। সো আমরা এই জিনিসটাকে ফোকাস করি। সেক্ষেত্রে আমরা তাকে 2-3টা জিনিস করাই। একটা হলো তার ব্যালেন্সিং এক্সারসাইজ। হাঁটতে গেলে সে মনে হয় যে পড়ে যাবে। তো এই যে তার পড়ে যাওয়া প্রতিরোধ করার জন্য তার ব্যালেন্সিং একটা এক্সারসাইজ আমরা করাই, যেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার ব্যালেন্সটা ইমপ্রুভ করে। এর পাশাপাশি দেখা যায় যে তাকে আমরা গেট ট্রেনিং করাই। যেমন আমরা যখন হাঁটতে যাই, উনি দেখবেন এই ধরনের আক্রান্ত রোগী, সে ছোট ছোট পা করে হাঁটছে, এবং নর্মাল যে ব্যালেন্স থাকার কথা বা যে আমরা সাধারণত সোজা হাঁটি, সেই সোজা হাঁটতে পারে না। তাকে আমরা ওই গেট ট্রেনিংয়ের মাধ্যমে এটাকে আবার ছোট বাচ্চাদেরকে যেমন শেখাতে হয়, এ ধরনের রোগীদেরকেও আবার নতুন করে হাঁটা শেখাতে হয়। পাশাপাশি সে আবার ভুলে যায়, তার ডিমেনশিয়া ডেভেলপ করে। দেখা যায় যে কিছুক্ষণ আগে যেটা বলা হয়েছে সে পরে আর মনে রাখতে পারে না। সো এই রোগীদেরকে অলওয়েজ তাদের একজনের তত্ত্বাবধানে রাখতে হয়, যেটাকে আমরা কেয়ার গিভিংয়ের কথা বলি। একজন কেয়ার গিভার যদি থাকে, সে তাকে বারবার রিমাইন্ড করা, তার পোস্টারাল কারেকশন করা, এগুলোতে হেল্প করতে পারে। স্যার, আমরা পার্কিনসন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম। আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, দর্শকদের জানাতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। জি, নিশ্চয়।
সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন পার্কিনসন ডিজিজ বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, ফাংশনাল ট্রেনিং এগুলো পার্কিনসন রোগীদের জন্য কিভাবে উপকারী? হ্যাঁ, ধন্যবাদ। ফাংশনাল ট্রেনিং এই জন্য উপকারী যে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাজ করি। এখন দেখা যায় যে একজন পার্কিনসনে আক্রান্ত ব্যক্তি আগে হয়তো উনি টিচিং প্রফেশনে ছিলেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ার ছিলেন, কেউ হয়তো ডক্টর ছিলেন, বা বিভিন্ন মাল্টি প্রফেশনাল মানুষই তো এই রোগে আক্রান্ত হয়। তো তার যে ফাংশনাল অ্যাবিলিটি ছিল, যে ধরনের কাজের সাথে উনি ইনভলভ ছিল, বা আমাদের দৈনন্দিন যে কাজগুলো আমরা নর্মালি করি, আমরা খাবার দাবার খাই, আমরা যে ধর্মের অনুসারী হই, সেই ধর্মীয় যে অনুশাসনগুলো, নামাজ পড়ি বা যে ধর্ম পালন করি, এছাড়া আমাদের দৈনন্দিন যে কাজ থাকে, এই প্রত্যেকটা কাজে আমাদের একটা ফাংশনাল ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে এই ধরনের রোগীদের ক্ষেত্রে। কারণ সে অনেক সময় সে প্রপারলি করতে পারে না, ভুলে যায়, বা অনেক সময় দেখা যায় যে হাত কাঁপছে, সে জিনিসটা ধরে রাখতে পারছে না। তো এই ক্ষেত্রে তার ফাংশনাল ট্রেনিংটা খুবই উপকারী বা কাজে লাগে। কারণ আপনি শুধু মুখে বললেই তো এটা জিনিস সে করতে পারে না, তো তাকে আবার দেখানো, করানো, শেখানো, তো এই জিনিসটা আসলে একটু সময়সাধ্য। কিন্তু এটা একজন কেয়ার গিভিং করার জন্য বা কেয়ার গিভার যারা থাকেন তাদেরকে আমরা ট্রেন আপ করি। এই জিনিসটা তাকে রেগুলার করানো, সাথে সাথে যখন সে সেন্টারে আসে তাকে আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু অবহিত করে দিই। এটা আসলে তাকে যদি সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। স্যার, আমরা তো ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে জানছিলাম। তো এই পার্কিনসন রোগীদের ক্ষেত্রে এই ফিজিওথেরাপি কতদিন ঘন ঘন অথবা কতদিন আসলে চালিয়ে যেতে হয়? খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। অনেকে মনে করে যেহেতু এটা লাইফ লং ডিজিজ, সো কতদিন এটা কন্টিনিউ করব। আমরা রোগীর প্রথম যখন আমাদের কাছে আসে, আমরা তাকে একটা অ্যাসেসমেন্ট করি যে তার বর্তমান লেভেলটা কী অবস্থানে তিনি আছেন। দেখা যায় যে আমরা প্রাথমিক বা মধ্যম পর্যায়ে যদি থাকে, তাকে প্রথম দিকে আমরা কয়েকটা সেশন রেগুলার নিতে বলি, তারপরে আমরা অল্টারনেটিভ ডেতে নিতে বলি, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 1 দিন, এইভাবে করে তাদেরকে আমরা মেনটেনেন্স করতে বলি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার প্রবলেম আমাদের কাছে আসছে অনেক দেরিতে, তখন তার অ্যাসেসমেন্ট বা অনুযায়ী দেখা যায় যে কখনো 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস, 2 মাস টানা নিতে হয়। নিয়ে জিনিসটাকে ইমপ্রুভ করার পরে গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে সেটাকে কমিয়ে দিই। এটা ডিপেন্ড করে রোগীর সিভিয়ারিটি কী, তার সমস্যা কতটুকু, সেগুলোর উপর। স্যার, ফিজিওথেরাপির মাধ্যমে দৈনন্দিন কাজ যেমন ওঠা, বসা, লেখা, এগুলোর উন্নয়ন আসলে কিভাবে করা যায়? হ্যাঁ, ধন্যবাদ। আমরা ফিজিওথেরাপির পাশাপাশি এক্ষেত্রে একটু অকুপেশনাল থেরাপি ট্রিটমেন্টের সাহায্য নিই। আমরা আসলে এই রিহ্যাব প্রফেশনালের ক্ষেত্রে আমরা দেখি কয়েকটা প্রফেশন আমরা একসাথে কাজ করি। যেমন একজন পার্কিনসন রোগীর ক্ষেত্রে যেমন একজন নিউরোমেডিসিন বা নিউরোলজিস্টের যেমন ভূমিকা রয়েছে, পাশাপাশি তার ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের জন্য তার ফিজিওথেরাপি দরকার। তার অনেক সময় যে ফাংশনাল ডিসএবিলিটিসগুলো তৈরি হয়, সেগুলোকে রিকভার করার জন্য তার অকুপেশনাল থেরাপি দরকার পড়ে। এটা আমরা একটা টিম ওয়ার্ক, আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ নিয়ে কাজ করি, যে ক্ষেত্রে তার এই ছোটো ছোটো স্মুথ ওয়ার্কগুলো করার জন্য অকুপেশনাল থেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে। সাথে সাথে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা তার মাসেল পাওয়ারগুলো বাড়াই, যে কাজগুলো যেন সে করতে পারে। তো এই জন্য আসলে ব্যক্তি একজন বা একটা পার্সন এই জিনিসটাকে পুরোপুরি সমাধান দিতে পারে না। যেমন আমরা ধরে নিই যে একটা তরকারি রান্নার ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলো মশলার ব্যবহার হয় এখানে, যেহেতু আপনি যেটা রান্না করবেন এর পাশাপাশি লবণ, মরিচ, হলুদ, পেঁয়াজ, অনেক কিছুর প্রয়োজন। ঠিক তেমনই এই ধরনের যে ডিজিজগুলো, এইগুলো পরিপূর্ণ সুস্থতা না পেলেও তাকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য কয়েকটা ডিসিপ্লিনারি টিম একসাথে নিয়ে আমরা এই কাজটা করে থাকি। সো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন, এই ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি একসাথে মিলে তাদের এই ফাংশনাল সমস্যা বা তার দৈনন্দিন কাজে যে জিনিসগুলো করা দরকার, সেগুলোতে আমরা সাহায্য করি।
স্যার, স্বাস্থ্যের জন্য তো আসলে মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ, বা আমরা যদি বলি মানসিক স্বাস্থ্যের জন্য মোটিভেশন গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে এই রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কতটা ভূমিকা রাখে মোটিভেশন ধরে রাখার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই আমাদের ফিজিওথেরাপি খুবই তাকে মোটিভেট করে এই কারণে যে আমরা বলি যখন সে অনেকদিন বিছানায় ছিল, বাসা থেকে মুভ করতে পারতো না, তখন তার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে যে আমি বোধহয় আর সুস্থ হব না, আমি বোধহয় আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু যখন দেখা যায় যে একটা রোগীকে রেগুলার আমরা ফিজিওথেরাপি দিই, তার ব্লাড সার্কুলেশন বাড়ে, তার মাসেল পাওয়ারগুলো ইমপ্রুভ হয়, সে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে, তখন তার মধ্যে একটা মোটিভেশন চলে আসে যে আমি ইনশাল্লাহ আবার স্বাভাবিক কাজকর্ম সব করতে পারবো। এছাড়া যখন একটা ক্রনিক রোগে কোনো রোগী ভোগে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি তার মধ্যে স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশন চলে আসে যে আসলে আমি এতদিন ধরে ভুগছি, এটা তো নির্মূল্য হবে না, সো আমি বোধহয় আর ভালো হব না। তো এই জায়গাগুলোতে আসলে তাদেরকে রোগীদেরকে কাউন্সিলিংও করতে হয়। আমরা যখন ট্রিটমেন্ট করি পাশাপাশি তাকে মোটিভেট করা, কাউন্সিলিং করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। যেমন দেখেন একটা সময় মানুষ ডায়াবেটিস নিয়ে অনেক ভীত থাকতো, মানুষ ভয় পেত, ডায়াবেটিস হয়েছে মানে জীবন শেষ। কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা নেই। আমরা এটা সম্পর্কে জানি, এটা কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, তার নিয়ম কানুন মেনে চলা। ঠিক তেমনই পার্কিনসন ডিজিজ বা এই ধরনের নিউরোলজিক্যাল ডিজিজগুলো সম্পর্কে আমাদের সাধারণ মানুষ এখনও অতটা সচেতন নয় বা এই সম্পর্কে ইনফরমেশন রাখে না। যে কারণে আজকের এই প্রোগ্রামটা আমার মনে হয় যারা দেখছেন তারা উপকৃত হবেন যে এই পার্কিনসন ডিজিজ হলে ভয় পাওয়ার কিছু নেই, এটা থেকে আবার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সেই জন্য অনেক ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে, সেগুলো যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে একটা রোগী অনেকাংশেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। স্যার, আমার দর্শকরা আপনার কথায় অনেকটা মোটিভেটেড হবেন, এটা আমরা আশা করি। স্যার, অনেকে তো বাড়িতে এই ফিজিওথেরাপি এক্সারসাইজ করেন, তো সেই ক্ষেত্রে সেই রোগী এবং পরিবারের আসলে কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত? ধন্যবাদ। আসলে আমরা প্রত্যেকটা রোগীকেই বলি যে বাসায় তো অবশ্যই হোম অ্যাডভাইস থাকে কিছু এক্সারসাইজ করার। আমরা যারা রোগীর অ্যাটেন্ডেন্ট থাকে বা কেয়ার গিভার থাকে তাদেরকে আমরা এই জিনিসকে ট্রেন আপ করার চেষ্টা করি, কারণ এটা যেহেতু লাইফ লং ডিজিজ, সবসময় এটা সেন্টারে এসে করা সম্ভব হয় না। সো আমরা একটা নির্দিষ্ট মেয়াদে হয়তো তাকে সেন্টারে বা হসপিটালে থেকে ট্রিটমেন্ট নিতে বলি, তারপরে বলি যে বাসায় যে আপনি এই জিনিসগুলো মেনটেন করবেন, আবার এতদিন পরে ফলো আপে আসবেন। তো আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় যে ফলো আপটা সঠিকভাবে করে না। ওনাকে যে ডেটে আসতে বলা হয়েছে উনি হয়তো তার 6 মাস পরে আসলেন, তাতে অনেক সময় ডিটোরিয়েট করে এবং পরিবারের সদস্যরাও দেখা যায় যে সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, এই সিনিয়র সিটিজেনদেরকে অনেক সময় সঠিকভাবে সময় দিতে পারে না, যার ফলে তারা আস্তে আস্তে ডিসএবিলিটির দিকে চলে যায় বা তার প্রতিবন্ধিতার দিকে চলে যায়। আমাদের দেশে এটা এখন বাড়ছে, কারণ আমরা বর্তমান সময়ে যে গড় আয়ু আমাদের 73 ইয়ার্স। তো এই 73 ইয়ার্সের যে গড় আয়ু, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সিনিয়র সিটিজেন আমরা পাই বিভিন্ন সময় যে তাদেরকে কেয়ার গিভিং করার মতো লোকের খুব অভাব। হয়তো ছেলেমেয়েরা সব দেশের বাইরে বা দেশে থাকলেও তাদের কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে। তো এইসব ক্ষেত্রে তারা আস্তে আস্তে করে ডিসএবিলিটির দিকে চলে যায়। তো আমরা এই জায়গাটায় যদি একটু সচেতন হই, যদি নিজে না পারি একজন এমন কাউকে কেয়ার গিভিং বা নার্সিং সেবাটা যদি আমরা কোনো মাধ্যম থেকে নিই এবং ওই ব্যক্তিকে যদি সেটা প্রপারলি আমরা দিতে পারি, তাহলে অনেকাংশে সে কর্মক্ষম থাকতে পারে, সে সমাজ বা পরিবারের জন্য বার্ডেন বা বোঝা তৈরি না হয়। স্যার, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একদম শেষ প্রশ্ন, দীর্ঘমেয়াদে পার্কিনসন ডিজিজ নিয়ন্ত্রণে রাখতে রোগী ও কেয়ার গিভারদের জন্য আপনার বিশেষ পরামর্শ কি থাকবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রত্যেকটা রোগীকেই একটু কাউন্সেলিং করতে হয় বা তাকে শেখাতে হয়। এই জিনিসগুলা সম্পর্কে মানুষের মধ্যে এখনও বলেছি যে ধারণা খুব কম বা এই সম্পর্কে জানে না। সো পার্কিনসন ডিজিজটা নিয়ে আমাদের আসলে মাস মিডিয়াতে আরও আলোচনা হওয়া দরকার, যে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার পার্কিনসন আছে। এটা অনেক সময় ডায়াগনোসিস হয় না, রোগীটা অনেক দিন ধরে সাফারিংসে থাকে, ভুগতে থাকে। অনেকে গ্রাম অঞ্চলে এটাকে বিভিন্ন রকম কুসংস্কার বা সমাজে বিভিন্ন রকম মিথ থাকে, অনেকে মনে করে জিনে ধরছে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক করে। তো সেই জায়গাটাই ওই আক্রান্ত ব্যক্তিটি বরং আরও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। আমি দর্শকদের মাধ্যমে যেটা জানাতে চাই যে আপনি বা আপনার পরিবারের সদস্য কেউ যদি এই ধরনের সমস্যায় আক্রান্ত হন, এটার খুব আধুনিক এবং বৈজ্ঞানিক সায়েন্টিফিক চিকিৎসা রয়েছে। সেটা যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে এই ধরনের রোগীরা অনেকাংশে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং এই চিকিৎসার
যে অংশটা, অনেকে আমরা চিকিৎসা বলতে শুধু ওষুধ নির্ভর চিকিৎসার কথা বলি, কিন্তু এই ধরনের ডিজিজে শুধু ওষুধের সমস্যার সমাধান হয় না, এক্ষেত্রে একটা টিম ওয়ার্ক লাগে। ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কথাও বলি। অনেক সময় অনেকে কথা বলতে অসুবিধা হয়, এবং তার যে আশেপাশে যে ব্যক্তিগুলো থাকে তাদেরকে একটু ট্রেন আপ করা এবং তাদেরকে কেয়ার গিভিং করার যে একটা ট্রেনিং, সেটাও যদি নেওয়া যায় তাহলে এই আক্রান্ত রোগীগুলোকে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্যে রাখতে পারবো। স্যার, পার্কিনসন ডিজিজ নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আরও ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে পার্কিনসন আসলে কোনো রহস্যময় রোগ নয়, সময় মতো বোঝা গেলে বেশিরভাগ ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জি নিশ্চয়, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।